আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএ লার্নিং হোমের পক্ষ থেকে আমি শফিকুল ইসলাম আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব রেয়া মিল থেকে একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। দিনাজপুর বোর্ড 16 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্নটা দেখেন কি লেখছে। উপযুক্ত তথ্যাদির ভিত্তিতে কেয়া ট্রেডার্সের অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। অস্পর্শনীয় সম্পত্তি কোনগুলো সেগুলো নির্ণয় করার কথা বলছে। তো আমরা দেখি এখানে কোনগুলো অস্পর্শনীয় সম্পত্তি আছে। মূলধন, মালিকানাসত্ত্ব, আসবাবপত্র, স্থায়ী সম্পদ, পাওনাদার, চলতি দায়, উপপারা, আয়, পরিবর্তন ব্যয়, নগদ তহবিল সম্পদ, ট্রেডমার্ক। ট্রেডমার্ক কি? অস্পর্শনীয় সম্পদ। ট্রেডমার্ক মানে ব্যবসায়িক চিহ্ন যেটাকে বলি। ট্রেডমার্ক কত টাকা? 5,000 টাকা। তো এরপরে দেখেন অগ্রিম শিক্ষানুষ্ঠান সালামি, আয় অগ্রিম মানে দায়, চলতি দায়, ক্রয় এটা ব্যয়, বিনিয়োগের বকেয়া সুদ, আয় বকেয়া থেকে চলতি সম্পদ, প্রদত্ত ঋণ চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, বকেয়া বেতন চলতি দায়, বিক্রয়, আয়, প্রাপ্য কমিশন চলতি সম্পদ, আয় বকেয়া যেটাকে বলে উত্তোলন করে মানবতা হ্রাস হয়, প্রদেবিল দায়। তো একটা কি আছে? সুনাম চলতি অস্পর্শনীয় সম্পদ। সুনামের টাকা কত? 8,500। তো 8 5 13,500। এটা আমাদের প্রথম প্রশ্নের উত্তর। ঠিক আছে, আমি এগুলো লিখে রাখছি সময় বাঁচানোর জন্য। তো দ্বিতীয় প্রশ্নটা দেখেন। দ্বিতীয় প্রশ্নটা কি? চলতি সম্পত্তি এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো আমি আগে প্রথমে চলতি সম্পত্তিগুলো লিখব। চলতি সম্পদ কোনগুলো আছে প্রশ্নটা দেখি। চলতি সম্পদ হাতে নগদ। ঠিক আছে, হাতে নগদ কি? চলতি সম্পদ। হাতে নগদ চলতি সম্পদ 10,000 টাকা। তো অগ্রিম শিক্ষানুষ্ঠান এটা আয় অগ্রিম দায়, বিনিয়োগের বকেয়া সুদ। বিনিয়োগের সুদ মানে কি? আয় যদি আমরা কি জানি, আয় যদি বকেয়া থাকে তাহলে কি হয়? চলতি সম্পদ, বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া বিনিয়োগের সুদ কত টাকা? 2,500 টাকা। তারপরে কি দেখার লেগে আছে? প্রদত্ত দীর্ঘমেয়াদী সম্পদ, বকেয়া বেতন, দায়, বিক্রয়, আয়, প্রাপ্য কমিশন। এই প্রাপ্য কমিশন বলতে এখানে কি বোঝাইছে? যে কমিশন বাবদ যে আমি টাকাটা পাইলাম সেটা কি বকেয়া রয়েছে। আয় বকেয়া থাকলে কি হবে? চলতি সম্পদ। আয় বকেয়া থাকলে কি হবে? চলতি সম্পদ। কত? 2,000 টাকা। টাকা। তারপর কি আছে? উত্তোলন করলে মানবতা হ্রাস পায়, প্রদেবিল দায়, সুনাম অস্পর্শনীয় সম্পদ করতে হলে এগুলো আমাদের চলতি সম্পত্তির পরিমাণ কত হলো? 10, 12, 14,500 টাকা। তো এটা আমাদের আলাদা আলাদা নির্ণয় করতে হবে, যেহেতু বলছে পরিমাণ নির্ণয় করার জন্য। মোট বলে নেই, মোট বললে চলতি সম্পদ এবং চলতি দায় এক জায়গায় যোগ করে দিতাম, যেহেতু পরিমাণ বলছে। তো আমরা আলাদা আলাদা করব। এরপরে কী লিখবো আমরা? চলতি দায় যেগুলো আছে সেগুলো লিখব। চলতি দায় কোনগুলো আছে? তো দেখি। পাওনাদার একটা চলতি দায়। তারপরে আয় অগ্রিম থাকলে দায়, অগ্রিম শিক্ষানুষ্ঠান সালামি। পাওনাদার এবং অগ্রিম শিক্ষানুষ্ঠান সালামি। পাওনাদার, অগ্রিম শিক্ষানুষ্ঠান সালামি। টাকা কত? 25,000, 4,000। তো এরপরে কি আছে? এরপরে বকেয়া বেতন। তারপরে কি? বকেয়া বেতন এবং প্রদেয় বিল।
মুখ্য বেতন টাকা কত? 5,000 15,000। তো টোটাল কত হলো? 25, 30, 35, 39 আর 10, 49। তো আমাদের উত্তর কত হলো? 49,000 টাকা। ঠিক আছে, এরপরের প্রশ্নটা কি লেখা আছে? ক্যাটের আছে রেওয়া মিল প্রস্তুত করার কথা বলছে। তো রেওয়া মিল প্রস্তুত করতে হলে আমরা কী লাগবো? ঘরগুলা ক্রমিক নং, বিবরণ কতিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। নামগুলা প্রথমে কি? মূলধন, তারপরে আসবাবপত্র, পাওনাদার, মূলধন, ক্রেডিট, পাওনাদার, ক্রেডিট, উপবারা, ক্রেডিট, প্রারম্ভিক মজুত পণ্য, ব্যয়। তারপর কি আছে? হাতে নগদ, সম্পদ, ট্রেডমার্ক, সম্পদ, অগ্রিম শিক্ষানবে সালামের দায়, তো আমি প্রথমে নামগুলো লিখে তারপরে টাকাগুলো বসিয়ে দেবো। ঠিক আছে, আগে নামগুলো লিখে শেষ করি। 9 নম্বরে কি আছে? ক্রয়। তারপরে কি আছে? বকেয়া বিনিয়োগের সুদ। প্রদত্ত ঋণ। বকেয়া বেতন, তারপর কি আছে? বিক্রয়, তারপরে আছে প্রাপ্য কমিশন, তারপরে উত্তোলন, তারপরে প্রদেয় বিল, তারপরে কি আছে? সুনাম। আমি টাকাগুলো নামগুলো লিখলাম আর এই সুবিধার্থে এই দাগগুলো দিয়ে দিলাম যাতে আমাদের হিসাব করতে কোনো বের না লাগে। তো আমি এখন টাকাগুলো বসাবো। আচ্ছা, মূলধন কি মালিকানা সত্ত্ব? আমরা কি জানি রেওয়া মিলের ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয় যাবতীয় সম্পদ এবং ব্যয়।
আর যদি আয় দায় মালিক হ্রাস হ্রাস করে তাহলে ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয়, এবং ক্রেডিট দিকে কী অন্তর্ভুক্ত হয়? যাবতীয় আয় দায় মালিকানা সত্ত্ব। আর যদি সম্পদ এবং ব্যয় হ্রাস করে তাহলে ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হয়। আমি এটা মিলে কোন ডেবিট দিকে ক্রেডিট দিকে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে সেই বিষয়ে একটা ভিডিও দিয়েছি। এই ভিডিওটা দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা এখন টাকাগুলো লিখবো। মূলধন কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কী হয়? মিলে ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হয়। তারপরে কি? আর সম্পদ ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয়। তারপরে পাওনাদার দায় ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হয়। তারপর উপভাড়া একটা আয় ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হয়। পারমূল্যতন ব্যয় ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয়। তারপর হাতে নগদ সম্পদ ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয়। তারপর ট্রেডমার্কটা সম্পদ, সেটাও কি ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে। তারপরে শিক্ষানবিশ সালাম একটা আয় যদি অগ্রিম থাকে তাহলে কী হয়? দায় ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হবে। তারপর কি? ক্রয় করলে পণ্য ক্রয় করলে ব্যয় হয়, তাই ব্যয়ের আমলে ডেবিট দিয়ে অন্তর্ভুক্ত হবে। বকেয়া বিনিয়োগ আয় বকেয়া থাকলে চলতি সম্পদ, সেটা কি ডেবিট দিয়ে অন্তর্ভুক্ত হবে। তারপরে প্রদত্ত ঋণ বলতে দীর্ঘমেয়াদী সম্পদ। মনে করেন আপনি কাউকে ঋণ দিলেন, তাহলে এই ঋণটা কি আপনার জন্য দীর্ঘমেয়াদী সম্পদ, যেটাকে আমরা বিনিয়োগ বলতে পারি। বকেয়া বেতন দায় ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হবে। তারপরে বিক্রয় করলে কী হয়? আয় বৃদ্ধি পায়, তো ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হবে। তারপরে কি? প্রাপ্য কমিশন প্রাপ্ত কমিশন আয় যদি বকেয়া দেয় তাহলে চলতি সম্পদ ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে। 2000 টাকা। উত্তোলন করলে মালিক হ্রাস পায়, ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে। প্রদেয় একটা দায় ক্রেডিট দিয়ে অন্তর্ভুক্ত হবে। তো শুনলাম সম্পদ, তাহলে এটা ডেবিট দিয়ে অন্তর্ভুক্ত হবে। তো এখন আমরা কি এগুলো যোগ করবো, দেখবো দুই দিক দিয়ে ডেবিট এবং ক্রেডিট মিল হয় কিনা। যদি মিল হয় তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। আর যদি অঙ্ক শুদ্ধ থাকার পরেও যদি মিল না হয় তাহলে আমরা কী করবো? অনিশ্চিত হিসাব দিয়ে অঙ্কটাকে মিলাবো। তো আমি প্রথমে ক্রেডিট দিকে টাকাটা যোগ করি। এখানে 32,500, 25,000, 2,000, 4,000, 5,000, 60,000, 15,000। কেটে দিয়ে আমাদের ব্যালেন্স হয়েছে 1,43,500। তো ডেবিট দিকে দেখি আমাদের কত হয়? 20,000, 25,000, 10,000, 5,000, 50,000, 1,43,500। এখানে কি 500 টাকা ডেবিট দিকে কম, তাহলে এই 500 টাকা আমরা কি লিখতে পারি? অনিশ্চিত হিসাবে আমরা 500 টাকা অনিশ্চিত হিসাবে লিখতে পারবে। তো আমাদের এখানে যে পলিসি 1,43,500। তো ডেবিট দিকে 500 টাকা কম আছে, তো আমরা এটা অনিশ্চিত হিসাবে লিখে দেব 500 টাকা, 1,43,500 টাকা। তো আমাদের যদি ক্রেডিট দিকে টাকা কম হতো তাহলে আমরা এই অনিশ্চিত হিসাবটা ক্রেডিট দিকে আসতো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।